আজকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, এই প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো, আপনি শুরু করেন। তো নির্বাচন কি হয়েছে? নির্বাচন কোনটা? যেটা নাকি জানাই যাচ্ছে ভোট হয়েছে, কিন্তু আমরা তো জানি কে সংখ্যাগরিষ্ঠ। না, আপনার ভোটটা তো ভোট না। এই ভোটটা কেমন জানেন? যে সংসদ সদস্য ভোট দিবেন তিনি সেখানে লিখে দিবেন তার নাম, তার স্বাক্ষর। তার মানে আপনি কাকে ভোট দিয়েছেন এটা জানা যাবে। এবং যদি আপনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্য থাকবে না। তো যে ভোটের মধ্যে আতঙ্ক আছে, যে ভোটের মধ্যে আপনার সংসদ সদস্যপদ চলে যাওয়ার আশঙ্কা আছে, এই ভোটে একটা চাপ আছে, যেটা হচ্ছে হুইপ আগেই জানিয়ে দেয় যে দলের এটা সিদ্ধান্ত এবং দলের সদস্যদের সেটা মানতে হয়। কিন্তু এটা তো ৭০ অনুচ্ছেদে সাংবিধানিক ধারা, মানতে হবে। যদি এটা সাংবিধানিক ধারাও হয়, এই ধারাটাকে কি আমরা মানে করব, মানে অনার করব? এই ধারাটা নিয়ে আমরা কি প্রশংসায় পঞ্চমুখ হব? না, এটা খুবই একটা এই নিন্দিত ধারাটা ধারা। নিয়ে কি আমরা খুব আনন্দিত হব? এটা তো নিন্দিত ধারা। তাহলে যখন আপনি নিন্দিত বিষয়গুলিকে ধারায় পরিণত করেন তখন তো এগুলি ঘটবে। কিন্তু ৭২ সালের সংবিধানে ৭০ অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল এই কারণে যে এর আগে পাকিস্তানের পার্লামেন্টে বিভিন্ন সময় এমপিরা টাকা পয়সা অথবা বিভিন্ন ধরনের প্রলোভনের কাছে নতি স্বীকার করতেন এবং এটাকে বলতো হর্স ট্রেডিং, মানে রাত্রেবেলা সব ঠিকঠাক হয়ে যেত, পরের দিন দেখা যেত সরকার পড়ে গিয়েছে, এটাই তো হচ্ছে, ভোট বদল হয়ে গেছে। এটা বন্ধ করার জন্য এটা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এক ধরনের দলীয় স্বৈরতন্ত্র কায়েম হলো। আপনি আমাকে বলেন দল যা বলে সেটাই করতে হয়। আচ্ছা, আপনি আমাকে বলেন হর্স ট্রেডিং হচ্ছে, তার মানে এমপি বিক্রি হয়ে যেতে পারে। এখন যে দল নিজেই বিক্রি হয়ে যাচ্ছে, এটার কি? আর বিক্রি হতে পারে এমন এমপি দল মনোনয়ন দেবে কেন? এটা এখন তো আপনি এমপির বিক্রি থামানোর জন্য এমন ব্যবস্থা করলেন যার মাধ্যমে দলই বিক্রি হয়ে যাচ্ছে, কারণ দলকে টাকা দিয়ে সে এমপি হয়ে যাচ্ছে। যে এমপি হচ্ছে সে তো দলকে টাকা দিচ্ছে। এখন বড় পদ পাওয়ার একটা টাকার বিনিময়ে অনেক কিছু হচ্ছে, আর্থিকভাবে শক্তিশালী হওয়া। টাকা তাহলে আপনার যে ভয় আপনি করেছিলেন তার চেয়ে তো বড় ভয় এখানে এসে হাজির হয়েছে না? তাহলে কি লাভ হলো? আমি সেটাই বলছি যে তবুও তো আমি বলতে পারি যে এই এমপি জনপ্রতিনিধি, ওই এলাকার জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হয়। তো সেক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ থেকে কোনো অনুচ্ছেদ, এটা কোনো গণতান্ত্রিক অনুচ্ছেদ হতে পারে না। এটা হলো দলীয় একটা কায়েম করা হয়েছে। প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে কোনো সাধারণ প্রার্থী অর্থাৎ একজন সাধারণ নাগরিক কখনো প্রার্থী হতে পারে না। এই কারণে যে দল যে সংসদে আছে সেই রাষ্ট্রপতিকে মনোনয়ন দিবে। কিন্তু একজন ব্যক্তি যদি মনে করেন যে আমি সংসদের কাছে গিয়ে রাষ্ট্রপতি হওয়ার জন্য আমার নাম জমা দিব এবং সংসদ সদস্যরা আমাকেও তো ভোট দিতে পারে না, আপনাকেও পারে, এরকম কোন সুযোগ কিন্তু নাগরিকদের নাই। আমাদের রাষ্ট্রপতি পদটাকে একেবারেই দলের হাতে ছেড়ে দিয়েছে। না, আমি বলি আপনাকে, এটা কিন্তু একসময় ছিল। এটা ৯১ সালে এই নিয়মটাকে চেঞ্জ করা হয়েছে। কিভাবে চেঞ্জ? দুজন লোক লাগে, একজন প্রস্তাবক লাগে, একজন সমর্থক লাগে। যে কোনো দুজন এমপি, যেহেতু এমপিরাই ভোটার, যে কোনো এমপি কিন্তু আপনার সমর্থক অথবা প্রস্তাবক হতে পারে, এবং এটা স্বতন্ত্রটা হতে পারে, যে কেউ হতে পারে। তো এখন ওইটা হয়তো ম্যানেজ করা যাবে, কিন্তু ওই যে বললাম যে ৯১ সালে বলা হয়েছে যে ভোটটা প্রকাশ্যে হবে, ভোটটা এইভাবে হবে, আপনাকে জানান দিয়ে ভোট দিতে হবে। সিদ্ধান্তের বাইরে তো কেউ প্রার্থী হতে পারে না। এখন যেহেতু জানান দিয়ে ভোট দিতে হবে, আমি জানি না এর রাজ্জাকি ভাই আছেন, উনি আমাকে আইনের দিকগুলো বলতে পারবেন। আপনি যদি ৭০ অনুচ্ছেদটা পড়েন, সেখানে কিন্তু বলা হয়েছে যে সংসদে যদি দলের বিরুদ্ধে আপনি দেন, তাহলে এই যে ইলেকশনটা হলো, এখন কি সংসদ চালু আছে? না, সংসদ চালু নেই এখন। তাহলে এটা কি কোনো সংসদীয় কার্যক্রম? নো, এটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন তিনি এইটা রিটার্নিং অফিসার হিসেবে আছেন। কিন্তু খেয়াল করেন, তাহলে এইখানে যদি এটা যদি সংসদীয় কাজ না হয়, তাহলে সংসদে দলের সিদ্ধান্ত যেটা এটা সংসদের দলের সিদ্ধান্ত না, এটা কি নির্বাচন হচ্ছে। এটাকে আপনি সংসদীয় কাজের মধ্যে ঢুকাচ্ছেন কেন? এবং ওই ঢুকিয়েই কিন্তু আপনি হুইপিংটা করছেন যে আপনি আমার হুইপিং এর বাইরে যাইতে পারবেন না। মানে সংসদটারে ভোট কেন্দ্র বানাইছে, সংসদে ভোট কেন্দ্র বানাইছে। এটা তো আসলে হতে হয় না। তো আসলে এই জায়গাতে এই আইনের এই ব্যাখ্যাটা ওনারা দেন না কেন আমি বুঝি না। আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে আসি। নির্বাচনের জন্য ৩৪৯টি ব্যালট মুদ্রিত হয়েছিল, তার মধ্যে ৩৪৩টি ব্যবহার করা হয়েছে। ৬ জন ভোট দেন নাই। অলি আহমেদ সাহেব ৮৮টা ভোট পেয়েছেন।
এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255টা ভোট এবং পরে এই যে 11 দলীয় ঐক্যের যিনি পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ তিনি বলেছেন যে সংসদ সদস্যরা ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। তো ওনারা তো জানতেন যে এখানে ইচ্ছা মতো ভোট দেওয়া যাবে না, ওনারাও হুইপ করেছেন তাদের সদস্যদেরকে, আর আমাদের সরকারি দলও হুইপ করেছে তাদের সদস্যদেরকে এবং হুইপ জানিয়ে দিয়েছে যে কাকে ভোট দিতে হবে। তো অতএব আমরা তো জানতামই এই নির্বাচনের ফলাফল কি হবে, কিন্তু তারপরে এসে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই, এই বক্তব্যের ব্যাখ্যা কি হতে পারে? আর আরেকটা হচ্ছে যে 6 জন যে ভোট দেন নাই তার মধ্যে মির্জা আব্বাস, ওসমান ফারুক এবং মুস্তফা কামাল পাশা তারা ভোট দেন নাই। মির্জা আব্বাস অসুস্থতাজনিত কারণে বিদেশে আছেন, মুস্তফা কামাল পাশা এবং ওসমান ফারুক কেন দেন নাই এটা আমরা জানি না, তারা বোধহয় বাইরে আছে। কিন্তু খেলাফত মজলিসের আবুল হাসান বিদেশে আছেন তাই ভোট দেন না। রুমিন ফারহানা ভোট দেন নাই। না, রুমিন ফারহানাটা বলে দিচ্ছে সে, আমি যেখানে জয় পরাজয় কোনো অনিশ্চয়তা রুমিন ফারহানা এটা নাই বলেছেন। আর জামাতের বহিষ্কৃত এমপি যে গাজী নজরুল ইসলাম তিনি তো ভোট দিতে পারবেনই না সংসদ সদস্য পদ থেকে, তার কেন পারবেন না? মানে এইবার দিতে পারতেন কিন্তু উনি হয়তো দল লজ্জার থেকে কারণে বহিষ্কৃত যান নাই। হলে সাধারণত সদস্যপদ বাতিল হয়ে যাবে এরকম একটা বিধান আছে। উনি হয়তো লজ্জার কারণে যান নাই সংসদে ভোট দিতে। না, কিন্তু দল থেকে বহিষ্কৃত হলে তো ওনার সদস্য পদ নিয়েও প্রশ্ন ওঠে। কোথায় পেয়েছেন আপনি এটা? না, দল থেকে যদি কেউ কোথায় বহিষ্কার পেয়েছে? করে তার এমপিগিরি যাবে না, কিন্তু দলের ব্যক্তি যদি নিজে পদত্যাগ করে দল থেকে তাহলে যাবে। তাইলে তারটা চলে যাবে। কিন্তু দল থেকে বহিষ্কার করলে দল যদি নৈতিক স্খলনজনিত বা অন্য কারণে নির্বাচন কমিশনকে জানায় তাহলে তার এটা যাবে সেটা না। সেখানে সদস্য- যতক্ষণ ওটা অন্য পর্যন্ত জিনিস। নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত না দেবে অতক্ষণ তো সে সংসদ ততক্ষণ সে এমপি। সে গেলে আজকে তাকে ব্যালট পেপার ইস্যু করতে হইতো। এখন সে লজ্জার কারণে যায় না, কোন কারণে যায় না তার সমস্যা, হয়তো তার পায়ে ব্যথা ছিল, এটা তো আপনি আমি জানি না। অথবা দল তাকে হয়তো নিষেধ করেছে যাইতে। দল তো সে নাই। দলে তো সে নাই। কিন্তু ওই যে নিষেধ করার অর্থটা কি? একটু আগে আমাদের রাজ্জাকি সাহেব বললেন যে পদত্যাগ করলে বা না থাকলে তার ভেতর থেকে সেটা চলে সেটা যাবে। তো ঠিক আছে, সেটা অন্য হিসাব। অন্য হিসাব, আচ্ছা, অন্তরে লালন করছি। এখন সমস্যা কথা কি? হলো কি জিনিসটা, আপনি যে এইমাত্র যে এই সালাউদ্দিন সাহেবের যে কথাটা বললেন, সালাউদ্দিন সাহেবের ইদানিং কথাবার্তা আচার আচরণে মনে হয় যে উনি একটা অথরিটি। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে উনি নিজেই একটা অথরিটি, উনি নিজে প্রচুর মানে জ্ঞানী লোক, কোনো সন্দেহ নেই, দার্শনিক লোক মাঝে মাঝে আমার কাছে মনে হয়। তো তো উনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি এত ফানি, এত হাস্যকর কথা উনি যেটা সর্বশেষ বলেছেন যে এটা তো মেনেই তো তারা ভোট দিল, তার মানে তারা 70 ধারা মেনে নিচ্ছে, অতএব 70 ধারা আর বাতিল করার কোনো দরকার নাই। এই তো না মূল বক্তব্যটা। সরাসরি এটা বলেন নাই, তবে বলেছেন যে মেনে নিয়েছে যেহেতু তাহলে আর এটা নিয়ে না, আচ্ছা, আমি বলি আপনাকে, আমার এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো যে আমরা অনেক কিছু মেনে নিই, কিন্তু আমরা জানি এটা কালো আইন। আমরা কিন্তু কালো আইন দেশে অনেকগুলো আছে, আমরা কিন্তু কালো আইনগুলো অমান্য করি না, কারণ আইন অমান্য আমি করতে পারবো না, আমাকে আইনটাকে মানতে হবে। কিন্তু আইনটাকে আমি অপছন্দ করতে পারি এবং অপছন্দ করার কারণে এটা নিয়ে আমি মানুষের কাছে যেতে পারি এবং আইনটা বদলানোর চেষ্টা করতে পারি। এটা হলো একটা জিনিস, কিন্তু আইনটা আমি অমান্য করতে পারবো না, এটা হলো একটা পয়েন্ট। যতক্ষণ থাকে যতক্ষণ আইনটা আছে, উনি যেটা বলেছেন যে 70 অনুচ্ছেদ মেনে নিয়ে বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন তারা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছেন তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী তারা যে সংবিধান সংশোধন কমিটিতে শপথ নিয়েছেন সেটা টিকে না। এই কথা তো আরো হাস্যকর। ওটা তো আরো হাস্যকর কথা, কারণ ওরা তো সংবিধান সংশোধন হলে সেটা মধ্যে 70 অনুচ্ছেদকেই সংশোধন করবে কিনা করবে এরকম কোনো শপথের মধ্যে আছে? এটা কি বলে উনি? যাক, ওটা বাদ দেন, ওই আলোচনা আমি যাচ্ছি না। আমার কথাটা অন্য জায়গায়। ধরা যাক জামাতে ইসলাম বলল যে 70 অনুচ্ছেদ থাকা দরকার, বলল, বিএনপিও বলল থাকা দরকার, তার মানেই কি 70 অনুচ্ছেদটা ভালো হয়ে গেল? এই সংবিধানটা তো জোরে সেটা বলছে। হ্যাঁ, এই সংবিধানটা তো আপনার বিএনপি আর জামাতের জন্য না, এটা তো গণতান্ত্রিক হইতে হবে। এইটা তো জনগণের সংবিধান। জনগণ যদি বলে তাহলে সেটা নিয়ে আলোচনা হতে হবে। তো যেহেতু জামাত বলছে অতএব আলোচনাই হবে না, বিষয়টা এইভাবে ভাবা উচিত না। এই যে ভাবনা চিন্তাটা এগুলিকে কিন্তু আপনার দলীয় স্বৈরতন্ত্র বলে। দল মনে করতেছে আমি যেভাবে চাই সেভাবেই দেশ চলবে, বিষয়টা এরকম না। এই জায়গাটাতে ওনাদের মধ্যে হয়েছে ক্ষমতায় চলে গেছে, তো 200-র উপরে সিট পেয়ে গেছে, আসন পেয়ে গেছে। এখন ওনারা মোটামুটি আমার ভাবভঙ্গিতে মনে হয়, মানে সালাউদ্দিন সাহেবের ভাবভঙ্গিতে তো মনেই হয় যে ওনারা মনে করতেছে ওনারা এখন ধরাকে সরাজ্ঞান করে। ওনারা মনে করে যে পৃথিবীটা মানে ছোট্ট একটা যে সরা বাটি আর কি, এই দেশটা বোধ হয় বাটির মতো তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, যা রাখবে তাই হবে। তো বিষয়টা এরকম না রে ভাই।
আপনি কি করছেন না করছেন এটা কিন্তু মানুষের মনে আছে। মানুষ কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে। আপনি মনে করেন না এই দিনই শেষ দিন, এই কথাটা বহুবার আওয়ামী লীগ আমলে বলছি যে এই দিন শেষ দিন না। এই অভিজ্ঞতা তো তাদেরই বেশি, কারণ আমরা তো আর তাদের সংসদ বেশি সদস্য হওয়া হই নাই জীবনে। বেশি না, আমরা তাদের হতে বেশি পারবো হওয়া না। উচিত ছিল। তারাই তো হন, তারাই যান, তাহলে তারা কেন এটা মনে রাখেন না যে এটা তো সেই মানে দুঃখজনক কথা। তাদের এটা মনে রাখা উচিত ছিল। আমরা জনগণ তো ভাই, আমি তো আর ক্ষমতায় যাচ্ছি না, আপনিও যাচ্ছেন না। আমরা এগুলো দেখছি আর ভাবছি যে এত জ্ঞানী লোক এত অজ্ঞানের মতো কথা কিভাবে বলেন। মূর্খ শব্দটা ইউজ করলাম না, কিন্তু এত জ্ঞানী লোক কিভাবে এইভাবে কথাবার্তা বলেন। না, এটা নাকি নিউটনেরও এই সমস্যা হতো। এতে কিন্তু রোগ সারাবে না। এই যে আপনি পিঙ্ক কালারের বাসগুলো যেটা করছেন, এটাতে ওই নারীদের সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না, এবং এটা স্থায়ী সমাধানের কোনো বিষয়ও না। সাময়িক হয়তো উপশমের কথা ভাবছে অনেকে, কিন্তু এটা যে মনে করেন এই ঢাকা শহরের জন্য 10টা বাস, এটাতে কোনো কিছুই হবে না আসলে। আর তারও যে বড় কথা, যারা এটা করেছে, মনে করেন সরকারের যে মন্ত্রণালয় এটা করেছে, তারা এটা করেছে, তাদের উদ্দেশ্য ছিল নাটক করা। আসলে তারা কিন্তু দাঁড়িয়ে কথা চিন্তা করে কাজটা করে নাই। নাটক কিভাবে? তারা যদি এমন করতো, ধরেন এই যে সরকার, আমি শুনেছি যে অনেকগুলো ইলেকট্রিক বাস আনতেছে, আধুনিক বাস আনতেছেন তারা। হ্যাঁ, তারা যদি এই বাসগুলিকে আধুনিকভাবে চালু করতো, ধরেন আপনার এই 10টা ইলেকট্রিক বাস নিয়ে আসলো, এটার মধ্যে কার্ড করে দিল, যেরকম আমরা মেট্রো রেলে পাই, ওরকম কার্ড সিস্টেমে যদি চলতো, এটা আধুনিক একটা ব্যাপার সব হতো। তা তো করেনি। এরা বিআরটিসির বাতিল বাসগুলোকে জাস্ট রং করে রাস্তায় ছেড়ে দিছে। দেশের প্রধান প্রধান নগরী যেগুলি, যেমন রাজশাহী, খুলনা, এইসব জায়গাতে নারী বাস চালু হয় নাই। বগুড়া কি বেছে নেওয়ার কারণ কি হতে পারে? বগুড়া প্রধানমন্ত্রী, শুনুন ভাই, এগুলি বললাম তো নাটক করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে, আর কিচ্ছু না। প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে। বগুড়ার বাসে কেউ উঠবে না। বগুড়ার শহরটা এত বড় না, সেখানে একটা শহরের মধ্যে একটা বাস চলবে। এগুলি জানেন, বললাম তো, জাস্ট প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। তার মধ্যে একটি হচ্ছে ভয়াবহ দলীয়করণ। নিজের দলের লোকদেরকে সব জায়গায় বসিয়ে দিতে হবে, এই সংস্কৃতি আগে ছিল। সেই সংস্কৃতি থেকে তো এই সরকারও পুরোপুরি বেরোতে পারছে না। এটা একদমই পারছে না, বেরোতে পারছে না। মানে কি, আমি তো মনে করি যে এই সরকারের দলীয়করণ অতীতের যে কোনো সময়ের দলীয়করণের চেয়ে বেশি। এত দ্রুত এত দলীয়করণ আর কখনো হয় নাই। ভেরি ইন্টারেস্টিং কিন্তু। এবং আমার বিশ্বাস, আমি এখনো বিশ্বাস করি, এগুলো আসলে মূল যারা দলের যে মূল নেতা তারা জানেও না। কারণ ধরেন আপনার তাঁত বোর্ডের চেয়ারম্যান কে হবে, এটা প্রাইম মিনিস্টার জানে বলে আমি মনে করি না। এরা করে ফেলে। এবং আমার ধারণা এখানে অনেক ধরনের ইজারাদারি হয়। কেউ একজন বলে যে তোমাকে অমুক বোর্ডের চেয়ারম্যান বানাই দিব, আসো আমি ব্যবস্থা করো, টাকা পয়সা লেনদেন হয় এবং তারপরে হয়। বিআরডব্লিউটিসির চেয়ারম্যান বানানো হয়েছে যাকে, তিনি বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক। আমি বললাম যে সহ ধর্ম বিষয়ক সম্পাদকের সঙ্গে বিআইডব্লিউটিসির কি সম্পর্ক? চেয়ারম্যান হয়ে গেছে। আমাদের নদীপথ খুবই বিপদ সংকুল, ধর্মের না আল্লাহ আল্লাহ যেতে হবে, সেই জন্য ভাবেন এই সরকার আসার পর 28টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয়েছে। 28টা আপনার কোন আত্মীয় স্বজন? এবং 28টা বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে নিয়োগ করা হয়েছে। আমি যতটুকু জানি যে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের সাদা দলের একজন লিডার আছেন, টিচার, উনি এগুলি ইজারাদার। উনি ইজারাদার এগুলো। ওনার সঙ্গে যার যার সম্পর্ক ভালো তাদেরকে নিয়েছে। আমি 3টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারবো যাদের ভিসি হয়েছেন একজন আরবি ডিপার্টমেন্টের টিচার, একজন সমাজ কল্যাণের, হ্যাঁ, এই ধরনের টিচার। মানে এরা সায়েন্সের টিচার না। ভিসি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পদ। ওকে ওকে তো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, এই যে আমি কথাটা বললাম, এই বলার সুযোগটা তো আমি পেতাম না যদি একটা সায়েন্সের টিচার আনতেন আপনি। এখন আপনি দলের লোক দিতে চান, দেন রে ভাই, দলের লোকই দেন। সায়েন্সের টিচারের মধ্যে ভালো বিএনপির সমর্থক নাই দু একটা। এখন তো অবস্থাটা কি, বাংলাদেশের অবস্থা দেখেন, আমার কাছে খুব হতাশ লাগে। একটা ইউনিভার্সিটির টিচার, আমরা তো আগে যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিশেষ করেন আমি টিচারদের দিকে তাকাই থাকতাম, আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে ওদের ভিন গ্রহ থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এরকম আমাদের কাছে মনে হতো, কিন্তু সবার মধ্যে ছিল। এখন ইউনিভার্সিটির টিচার আওয়ামী লীগ আমলে 10 জনকে ধরলে পরে 9.5 জনই আওয়ামী লীগ করতো, এখন আবার 9.5 জনই কিন্তু বিএনপি করে। তাহলে ইউনিভার্সিটির টিচার তো বিএনপির অভাব নাই, আপনাকে সায়েন্সের লোকই দেন, তা দেয় না। কেন দেয় না? ওই যে ইজারাদার বলছি, উনি আগে কিছু খেয়ে ফেলাইছে, উনি এগুলি ম্যানেজ করতেছে।
তা না হলে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, যে উনি বলতেছেন যে শিক্ষাঙ্গনে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা যাবে না। যখন উনি বলতেছেন ওনার দুই পাশে যে দুই শিক্ষক আছে এরাই দলীয় শিক্ষক, এরাই দলীয় শিক্ষক, মানে উনি জানেনও না। এই বিষয়টা আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে অ্যালামনি হয়েছে এবার, মানে অ্যালামনি ডে, সেখানে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছেন শুধুমাত্র তার দল করেছেন আগে এমন ছাত্রদেরকেই পাস বিতরণ করা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে, এবং তারাই সেখানে উপস্থিত ছিলেন, তারাই প্রশ্ন করেছেন এবং তিনি তাদের উত্তর দিয়েছেন। সেখানে কিন্তু এই বিবেচনা নেওয়া হয় নাই যে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে, অথবা বাছাই করে সকল রেজিস্ট্রেশনের ভিতর থেকে লটারি করে বা অন্য কোনো ভাবে কাজটা করা যেতে পারতো, এটা কিন্তু হয় নাই। আমি এই জন্যই বললাম তিনি মাত্র 6 মাসে যেটা গভর্নমেন্ট দিয়েছেন মূলত অলরেডি শুরু হয়ে প্রাক্তন গেছে। ছাত্র দলের সম্মেলনে। আমি এটি বললাম তো যে মাত্র এই গভর্নমেন্টের মাত্র 6 মাস, 6 মাসের মধ্যে দলীয়করণ যে চেহারা পাচ্ছে, আমি বিশ্বাস করেন 6 মাসের মাথায় আমি আগের কোনো গভর্নমেন্টে এত দেখিনি। আমরা এখন শেষ